সুপ্রিয় শিক্ষার্থী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল কুমার দাস। আজ তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফিনান্স ও ব্যাংকিং সকলে নিশ্চয়। হ্যাঁ, আমিও ভালো আছি। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসে প্রবেশ করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বই, খাতা, কলম নিয়ে উপস্থিত হও এবং ক্লাসটি উপভোগ করার চেষ্টা করো। প্রথমেই তোমাদের সামনে উপস্থিত করছি আজকে পরিচিতি পর্ব। আজকে ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বিষয় ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অধ্যায় 12। আমি পরিমল দাস, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় মাগুরা। তো চলো শিক্ষার্থী, আমরা ক্লাসে প্রবেশ করি। নিচের ছবিগুলো ভালো করে দেখো। এখানে দেখতে পাচ্ছ ব্যাংকে একটি লোক বসে আছে এবং আর একজন এখানে উপস্থিত হয়েছে, নিশ্চয় ব্যাংকের কোনো লেনদেনের উদ্দেশ্যে। এখানে আরেকটি ছবি দেখো। এখানে ব্যাংকের অনেকগুলো লোক কাজ করছে এবং তাদের সামনে অনেক লোক উপস্থিত হয়েছে। তারা বিভিন্ন উদ্দেশ্যে, কেউ টাকা জমা দিচ্ছে, কেউ টাকা নিচ্ছে, এরকম বিভিন্ন কাজে অনেকেই উপস্থিত হয়েছে। তাহলে স্বভাবতই বুঝতে পারছো যে আজকে ক্লাসের বিষয়বস্তু কি। নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের পাঠের বিষয় হলো ব্যাংক ও গ্রাহক। কারণ চিত্রে দেখেছ, এক পাশে ব্যাংকে বিভিন্ন লোক কর্মরত আছে এবং অন্য পাশে অনেক লোক আসছে যারা গ্রাহক, তাদের বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে। তো প্রিয় শিক্ষার্থী, চলো পাঠের বিষয়টা দেখি। পাঠের বিষয়টা দেখলাম, এখন শিকনফল। ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ধরন ব্যাখ্যা করতে পারবে। গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব ব্যাখ্যা করতে পারবে। ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব কি সেটা ব্যাখ্যা করতে পারবে। চেক ও চেকের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তো চলো শিক্ষার্থী, আমরা ক্লাসে প্রবেশ করি। প্রথমে দেখব ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ধরন, অর্থাৎ ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক কেমন হওয়া উচিত আর কেমন হলে সেটি সবার জন্য মঙ্গলজনক। ডেটর ক্রেডিটর সম্পর্ক, অর্থাৎ ব্যাংকের সাথে গ্রাহকের ডেটর ক্রেডিটর সম্পর্ক, অর্থাৎ এক পক্ষ দেয় কিছু, অন্য পক্ষ
গ্রহণ করে কিছু। যেমন মনে করো আমানতকারী ব্যাংকে টাকা জমা রাখলো, তাহলে এক্ষেত্রে ব্যাংক টাকা পাচ্ছে, আমানতকারী জমা দিচ্ছে, অর্থাৎ সুবিধা এখানে ব্যাংকের দিক দিয়ে ব্যাংক টাকা পাচ্ছে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, আর যে জমা দিচ্ছে সেই হিসাব ক্রেডিট, অর্থাৎ যার কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে। বিপরীতভাবে আমানতকারীর দিক দিয়ে ঠিক উল্টো, অর্থাৎ এখানে সুবিধা যে গ্রহণ করবে সেই পক্ষ ডেবিট অর্থাৎ ডেটর, এবং যে পক্ষ সুবিধা দিবে সে হলো ক্রেডিটর বা ক্রেডিট। চুক্তিবদ্ধ সম্পর্ক। ব্যাংক এবং গ্রাহকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক প্রয়োজনীয়, অর্থাৎ উভয়ের ভিতর একটি চুক্তি সম্পাদিত হয় যখন তারা ব্যাংকে হিসাব খোলে। সেই হিসাব খোলার মাধ্যমে তাদের ভিতর চুক্তি সম্পন্ন হয়ে থাকে। ব্যাংক গ্রাহকের অসি, অর্থাৎ ব্যাংক অনেক সময় তাদের গ্রাহকের সম্পত্তি যথা বিভিন্ন মূল্যবান সম্পদগুলো সংরক্ষণ করে থাকে। এভাবে তারা অসি হিসেবে দায়িত্ব পালন করে। ব্যাংক দাতা বন্ধক গ্রহীতা সম্পর্ক। দাতা বন্ধক গ্রহীতা সম্পর্ক, অর্থাৎ গ্রাহকের সম্পত্তির বিপরীতে ব্যাংক বিভিন্ন প্রকার বন্ধকি ঋণ দিয়ে থাকে। এভাবে বন্ধক দাতা বন্ধক গ্রহীতা সম্পর্কে সৃষ্টি হয়। যেমন অনেক সময় দলিল জমা রেখে ঋণের প্রয়োজন হয়, ঋণ নিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে যে কোনো গুরুত্বপূর্ণ বা মূল্যবান সম্পদ ব্যাংকে গচ্ছিত রেখে তার বিনিময়ে ঋণ নিয়ে থাকে। এরপর আছে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ ও পাওনা আদায়ের মাধ্যমে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। বিনিময়ে তারা কিন্তু এখান থেকে একটা পার্সেন্টেজ কেটে নেয়, যেটি ব্যাংকের একটি লাভ। এখন দেখব গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব কি কি। অর্থ ফেরত, অর্থাৎ আমানতকারী ব্যাংকে যে অর্থ জমা রাখে তা আমানতকারী যখন চাইবে বা যখন প্রয়োজন মনে করবে সে অর্থ তখন তারা ফেরত নিতে পারবে, অর্থাৎ চাইবা মাত্র তাদের টাকা ফেরত দিতে ব্যাংক বাধ্য থাকে। তারপরে দেখব হিসাবের গোপনীয়তা, অর্থাৎ তুমি ব্যাংকে হিসাব খুললে তোমার ব্যাংকের গোপনীয়তা, তোমার হিসাবের গোপনীয়তা, অর্থাৎ হিসাবের বিভিন্ন বিষয় যেমন অ্যামাউন্ট কত আছে, তোমার এই মাসে কত লেনদেন করেছো, এই তথ্যগুলো কিন্তু ব্যাংক গোপন রাখে। একমাত্র আদালত কর্তৃক আদেশ না পাওয়া পর্যন্ত ব্যাংক এই তথ্য প্রকাশ করে না। তবে আমানতকারী যে কোনো সময় চাইলে তার তথ্য পেতে পারে। আমানতকারী নির্দেশ পালন, অর্থাৎ আমানতকারী যে নির্দেশ দিবে ব্যাংক কিন্তু সেই নির্দেশ পালন করতে বাধ্য থাকে। সুদের আদান প্রদান ও সেবার ফি, অর্থাৎ ব্যাংক কিন্তু সুদ যেমন দেয় তেমনি সুদ গ্রহণও করে। কারণ কি, ব্যাংক যখন আমানতকারীর অর্থ গ্রহণ করে তখন আমানতকারীকে সুদ প্রদান করে। আবার এই আমানতকৃত টাকা যখন অন্যকে ঋণ হিসেবে প্রদান করে তখন সেই অর্থ কিন্তু ঋণ ঋণ দিলে সেই ঋণের সুদ ব্যাংক পেয়ে থাকে। সেটি হচ্ছে ব্যাংকের জন্য প্রাপ্ত সুদ, আর আমানতকারীকে যে সুদ দিচ্ছে ব্যাংকের জন্য এটা হচ্ছে প্রদত্ত সুদ। তাহলে এই প্রাপ্ত সুদ এবং প্রদত্ত সুদ এই উভয়ের ভিতর যে পার্থক্য, সেই পার্থক্যই কিন্তু ব্যাংকের মুনাফা। তাহলে ব্যাংকের মুনাফা কি এখান থেকে বুঝতে পারছো যে ব্যাংক কিভাবে মুনাফা অর্জন করে। ব্যাংক কিভাবে মুনাফা উপার্জন করে, আবার বলছি যে ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ গ্রহণ করে, সেই অর্থ
বিনিময়ে জনগণ কিন্তু একটা মুনাফা প্রত্যাশা করে। অর্থাৎ জনগণকে আমানতের বিপক্ষে বা বিপরীতে ব্যাংক যে অতিরিক্ত অর্থ প্রদান করে সেটি ব্যাংকের জন্য খরচ। আবার ব্যাংক এই অর্থ কিন্তু ব্যাংকে ফেলে রাখে না। কি করে? যাদের ঋণের প্রয়োজন তাদেরকে ঋণ হিসাবে এই অর্থ প্রদান করে। তা যখন ঋণ দেয় তখন তাদের কাছ থেকে অপেক্ষাকৃত কিন্তু উচ্চ হারে সুদ আদায় করে। তাহলে উভয় সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। এরপর দেখো সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। অর্থাৎ ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহীতাকে যথাযথ সুবিচার করবে এবং ঋণ পরিশোধের জন্য উপযুক্ত সময় ও সুযোগ দিবে। কারণ ঋণ নিল কিন্তু ঋণ পরিশোধের যদি উপযুক্ত সময় সে না পায় তাহলে যথাসময়ে সে ঋণের অর্থ ব্যবহার করে লাভবান হয়ে তার অতিরিক্ত অর্থ সুদ সহ পরিশোধ করতে ব্যর্থ হবে। এজন্য ঋণ দেওয়ার সময় হিসাব করতে হবে যে কত টাকা ঋণ দিলে কোন সময়ের ভিতর সুদ সহ ফেরত পাওয়া যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কোনো প্রশ্ন নিশ্চয় নেই। এখন দেখো ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব। অর্থাৎ গ্রাহকের যেমন ব্যাংকের প্রতি কিছু দায়িত্ব থাকে, ব্যাংকেরও প্রতি গ্রাহকের দায়িত্ব কিছু থেকে যায়। এখন ব্যাংকের প্রতি গ্রাহকরা কি কি দায়িত্ব পালন করে দেখো। সততা। অর্থাৎ ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়া গ্রাহকের একটি পরম দায়িত্ব। গ্রাহকের সততার উপর কিন্তু ব্যাংকের সাথে সম্পর্কে উন্নতি বা অবনতি ঘটে থাকে। অর্থাৎ গ্রাহক যদি সৎ হয় তাহলে ব্যাংকের সাথে তার ভালো সম্পর্ক বজায় থাকবে। ঋণ পরিশোধ। ব্যাংকের নিকট হতে গৃহীত ঋণ চুক্তি অনুযায়ী সময় মতো পরিশোধ করা, এটা কিন্তু আমানতকারী একটা দায়িত্ব। কারণ ঋণ নিলাম, ঋণের অর্থ যদি ব্যাংককে পরিশোধ না করি তাহলে পরবর্তীতে প্রয়োজন মতো আমি আর ঋণ ওই প্রতিষ্ঠান থেকে পাবো না। সুদ আদায়। অর্থাৎ চলতি হিসাবে জমাতিরিক্ত উত্তোলন করলে গ্রাহককে কিন্তু সুদ প্রদান করতে হয়। যেমন ব্যবসায়ীরা চলতি হিসাব যখন খোলে তখন তাদের চলতি হিসাবের অতিরিক্ত অর্থ মাঝে মধ্যে তারা উত্তোলন করে নেয়। এই উত্তোলনের উপর তারা কিন্তু একটা সুদ প্রদান করে, যে সুদটা ব্যাংকের জন্য আয়। আর এই সুদ প্রদান করা গ্রাহকের একটি পরম দায়িত্ব। চেক প্রস্তুতে সাবধানতা অবলম্বন করা। আমানতকারী যখন ব্যাংকে চেক উপস্থাপন করবে, উপস্থাপনের পূর্বে চেকটি যথাযথভাবে পূরণ হয়েছে কিনা এটা বিবেচনায় আনতে হবে। অর্থাৎ চেকটি তারিখ, কথায় লেখা, অঙ্কে লেখা, স্বাক্ষর, মোবাইল নম্বর, তারপরে হিসাব নম্বর, এগুলো যথাযথ স্থানে আছে কিনা সেগুলো ভালো করে যাচাই বাছাই করা কিন্তু আমানতকারীর দায়িত্ব এবং কর্তব্যের ভিতর আসে। তো প্রিয় শিক্ষার্থী, ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্বগুলো কি কি বুঝতে পারলে? এখন তোমাদের জন্য একটি মূল্যায়ন নিয়ে আসা হয়েছে, একটি একক কাজ। এখানে দেখো কতগুলো প্রশ্ন নিয়ে আসা হয়েছে যে ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্কের ধরন হলো দাতা গ্রহীতা সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক, বন্ধকদাতা বন্ধক গ্রহীতা সম্পর্ক। নিচের কোন উত্তরটি সঠিক? এখানে দেখো কতগুলো প্রশ্ন দেয়া, অপশন দেওয়া হয়েছে, 3টে অপশন দেওয়া হয়েছে। এখন সব অপশন কি সঠিক না কোনটা সঠিক? নিচের প্রশ্নটা দেখো। কতে বলছে 1 ও 2 সঠিক উত্তর, খতে বলছে 1 ও 3, গতে বলছে 2 ও 3 হতে পারে, ঘতে বলছে 1, 2 ও 3।
তাহলে কোনটি হবে তোমরা চিহ্নিত করো। আমরা পরবর্তীতে দেখব যে তোমাদের সাথে উত্তরপত্রে সঠিক আছে কিনা, অর্থাৎ ক্লাসটি কতটা মনোযোগ সহকারে দেখেছো তা প্রমাণ সেখানে পাওয়া যাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমানতকারী ছাড়া তার তথ্য আর কার নির্দেশে প্রকাশ করা হয়। তোমাদের পূর্বে আলোচনায় দেখিয়েছি যে যে আলোচনা করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আমানতকারী তার আমানতের তথ্য অন্য কাউকে প্রকাশ করে না, অতএব তারপরেও প্রকাশ করতে হয় বিশেষ কার্যক্ষেত্রে। সেক্ষেত্রে করণীয়টা কি বা কার নির্দেশে প্রকাশ করা হয়। 3 নম্বরের প্রশ্ন ছিল, গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব কোনটি। এখানে কয়েকটি দায়িত্ব দেওয়া হয়েছে, 4টা দায়িত্ব দেওয়া হয়েছে। কোনটি গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব সেটি নির্ধারণ করবে। তারপর বলা হচ্ছে, রহমান সাহেব ব্যাংকে হিসাব খুললে ব্যাংকের প্রতি তিনি কোন দায়িত্বটি পালন করেন। সততা, সুদের আদান প্রদান, হিসাবের গোপনীয়তা রক্ষা, অর্থ ফেরত প্রদান। তাহলে এর ভিতর কোনটা সঠিক হবে তোমরা নির্বাচন করো। তাহলে আমরা পরবর্তী স্লাইডে দেখব যে প্রশ্নের উত্তরের সাথে তোমাদের উত্তর সঠিক আছে কি না। তো চলো শিক্ষার্থী, আমরা উত্তরমালাটা দেখি। নিশ্চয় তোমরা উত্তরগুলো ঠিক করে নিয়েছো এতক্ষণ। তাহলে আমরা এখন প্রশ্নের উত্তরগুলো মিলাই দেখি। দেখো, 1-এ হয়েছে ঘ, 2-এ গ, 3-এ খ, 4-এ ক। তাহলে এখন তোমাদের উত্তরের সাথে এখানকার উত্তরে মিল আছে কিনা দেখো। যদি মিল না থাকে তাহলে প্রশ্ন করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এখন চলে যায় পরের স্লাইডে। নিচে একটি ছবি দেওয়া আছে, ছবিটি ভালো করে দেখো। হ্যাঁ, ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটি চেকের ছবি। তাহলে এখন আমরা দেখব এই চেক জিনিসটা কি। চেক হলো একটি বিনিময় দলিল, অর্থাৎ এটি ব্যাংকের প্রতি একটি লিখিত দলিল যার মাধ্যমে নির্দিষ্ট অর্থ প্রাপ্তির জন্য ব্যাংকে নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ হুকুম দেওয়া হয়। এটাকে বিনিময় দলিলও বলা যায়। তা দেখো, চেক সাধারণত 3 প্রকারের হয়ে থাকে: বাহক চেক, হুকুম চেক আর দাগ কাটা চেক। মূলত এই 2 প্রকারের চেকই পাওয়া যায়। এই 2 প্রকার চেককে যখন কোনাকুনি দাগ টেনে বিশেষ একটি চেকে রূপান্তর করা হয় তখন তাকে দাগ কাটা চেক বলে। এখন আমরা চেকগুলো সম্পর্কে জানি। প্রথমে বললাম যে চেক কাকে বলে। নিশ্চয়ই তোমরা চেক কাকে বলে বুঝতে পেরেছো। তারপর আবার বলছি, চেক বলতে আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত বিশেষ আদেশ। এটি একটি বিনিময় দলিল, অর্থাৎ এর মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এই লিখিত দলিলের মাধ্যমে ব্যাংক থেকে উঠানো যায় যদি তোমার অ্যাকাউন্টে সে নির্দিষ্ট পরিমাণ টাকা অপেক্ষা বেশি থাকে, তাহলে তুমি টাকা উত্তোলন করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এখন দেখো চেকের প্রকারভেদগুলো। প্রথমে বলা হচ্ছে বাহক চেক। বাহক চেক কি? ব্যাংক এক্ষেত্রে চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে, অর্থাৎ যে ব্যক্তি ব্যাংকে এই চেক উপস্থাপন করে ব্যাংক তাকে টাকা দিতে বাধ্য। তাই যে কেউ এই চেকটি ব্যাংকে উপস্থাপন করলে সে টাকা পেয়ে যাবে, এই জন্য একে বলা হয় বাহক চেক। এই চেকের নিরাপত্তা অনেকটা কম, কারণ চেকটি হারিয়ে গেলে যে কেউ ব্যাংকে উপস্থাপন করে টাকা
টাকা উত্তোলন করতে পারে। এরপর আছে হুকুম চেক, যে চেকের অর্থ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না, অর্থাৎ চেকে যার নাম দেওয়া থাকে সে ছাড়া কিন্তু এই চেকের অর্থ উঠাতে পারে না। তাই বলা হচ্ছে হুকুম চেকে সাধারণত নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে একমাত্র সেই ব্যক্তি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে। এখন এই দুই প্রকারের চেককে দাগ কাটা চেকে কিভাবে রূপান্তর করা যায় সেটি দেখি। বাহক চেক বা হুকুম চেকের অর্থ প্রাপ্তির নিশ্চয়তা ও নিরাপত্তার জন্য যখন উক্ত চেকের বাম কোণের উপরিভাগে আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা অঙ্কন করা হয় তাকে দাগ কাটা চেক বলে। অর্থাৎ তোমাদের যে পূর্বের চেকটা দেখালাম সেই চেকের দেখো পূর্বের চেকটি দেখি, এই যে চেক দেখতে পাচ্ছ এখানে আড়াআড়ি এখানে দুটো দাগ টানা হয়, দাগ টেনে তার মাঝখানে লেখা থাকে প্রাপকের হিসেবে দেয় অথবা এন্ড কোম্পানি, এরকম বিভিন্ন জিনিস লেখা থাকে। সেই লেখার মাধ্যমে দাগ কাটা চেক তৈরি করা হয়। এই চেকটি কেন এরূপ করা হয়? হ্যাঁ, এই চেকটি এই জন্য এরূপ করা হয় কারণ এই চেকটি অন্যান্য চেক থেকে অধিক নিরাপদ। অর্থাৎ এই চেকের টাকা যে কেউ ইচ্ছে করলে ব্যাংক থেকে উত্তোলন করতে পারে না। তো প্রিয় শিক্ষার্থী, চেক সম্পর্কে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন নেই? এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ নিয়ে এসেছি। কাজটি তোমরা লিখে নাও। ব্যাংক ব্যবসায়ের মূল মন্ত্র কি ব্যাখ্যা করো। এতক্ষণ ধরে যে আলোচনাগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি এই জ্ঞানের আলোকে নিশ্চয়ই তোমরা প্রশ্নটির উত্তর দিতে পারবে। অতএব প্রশ্নটা লিখে নাও। আগামী ক্লাসে তোমাদের এই ব্যাংক ব্যবসায়ের মূল মন্ত্র কি এ সম্পর্কে জানতে চাওয়া হবে। দেখব কে কি উপস্থাপন করতে পারো। এই অনলাইন উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী সপ্তাহে একই সময়ে আবার একই বিষয়ের উপর অন্য একটি ক্লাস নিয়ে আমি উপস্থিত হব। সকলকে ক্লাসটি উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।